আজ আমার ডিভোর্সের ৫ মাস হলো। ডিভোর্স আমি দেইনি। ডিভোর্স দিয়েছে আমার প্রাণের স্বামী। তাকে ছাড়া আমার জীবন কল্পনা করা অসম্ভব ছিল। খুব বেশি ভালোবাসি মানুষটাকে। আমার বয়স ২৩ বছর। আমার এই ২২ বছর জীবনে এত বেশি ভালোবাসা পেয়েছি আমার আত্মীয়স্বজন পরিবারের কাছ থেকে, যা বলে বোঝানো যাবে না। কিন্তু তার ১ বছরের ভালোবাসার কাছে মনে হলো সবকিছুই তুচ্ছ হয়ে গেল। ১ বছর আগে আমাদের বিয়ে হয়। ১ বছর আগে ১ মাস প্রণয়ের পরে আমাদের বিয়ে হয়। এই ১ বছরে তাকে আমি এতটা বেশি ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমার জীবন কল্পনা করা অসম্ভব ছিল। বিয়ের ৫ মাসের মাথায় তাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল সে দুর্ঘটনায় মারা যায়। তার কাফন পেঁচানো একটা লাশ আমি দেখি। আর সেই থেকে স্বপ্নটা যখনই আমার মনে আসতো তখনই আমি হাউমাউ করে কেঁদে উঠতাম। তাকে আমি এতটাই ভালোবাসতাম। অনেক সময় দেখা যায় যে বাসায় খাবার কম থাকলে নিজে না খেয়ে তার জন্য রেখে দিতাম। সবসময় চেষ্টা করতাম খাবারের ভালো এবং বড় পিসটা তাকেই দেওয়ার জন্য। কেনাকাটা করতে গেলেও তার জন্যই আগে কিনতাম। সবসময় আমি পরিবারের কাছ থেকে বেশি বেশি জিনিস নিয়ে আসতাম, আর সেগুলো আমার শ্বশুরবাড়ির লোকজনকে উপহার হিসেবে দিতাম। সেটা আলু বা পেঁয়াজ। কখনো কখনো গিয়েছে পুরো মাসকাবারির বাজারটাও এনে দিয়েছি। তাদের ভালোবাসতে আমি কখনোই কমতি রাখিনি। এবার তো আমার বড় ননদ আমার কানে একজোড়া সোনার দুল দেখে, আর সেটা দেখে নাকি তার খুব পছন্দ হয়। আর আমি সাথে সাথেই তাকে সেটা খুলে দিয়ে ফেলি, শুধুমাত্র তাদের ভালোবাসি বলে। রাতের পরে রাত জেগে বসে থাকতাম, স্বামীর পা টিপে দিতাম, স্বামীর সেবা করতাম। সে যাই বলতো আমি তাই শুনতাম। তার পরিবারের সকলের খেদমত করতাম, তার আত্মীয় স্বজনকে মাথায় তুলে রাখতাম। কিন্তু ওই তো ভাগ্যের নির্মম পরিহাস, প্রতিদানে কিছুই পেলাম না। সে রাতের পর রাত বাহিরে থাকতো। সে আমাকে বলতো সে নাকি ব্যবসায়ের কাজে বিজি আছে। কখনো তাকে ফোনে কল করে পেতাম না। এটা অবশ্য বিয়ের ২-৩ মাস পর থেকেই। সে তো আমাকে তার সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকেও আমাকে ব্লক করে রেখেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি ইমোতেও। তার যখন প্রয়োজন হতো তখনই সে শুধু আমাকে ফোন দিত। এমনও সময় গেছে ২-৩ দিনও ফোন করেনি আমাকে। সেই সকালে বেরিয়ে যেত, আসতো রাতে ২টা-৩টা বাজে। আমাকে কেমন জানি পাত্তা দিত না, এটা আমি বুঝতে পারতাম। তারপরও আমি সারা রাত না ঘুমিয়ে তার জন্য অপেক্ষা করতাম। ভাত না খেয়ে তার অপেক্ষায় বসে থাকতাম। কিন্তু তারপর সে জানে আমার সাথে কেমন ব্যবহার করত। স্বাভাবিকভাবে বিয়ের পরে আমি একটু মোটা হয়ে যাই। আমার ওজনটা অনেকটাই বেড়ে যায়, প্রায় ৭০ কেজি হয়ে যায়। এই ওজন নিয়েও আমাকে অনেক কথা শুনিয়েছে। তো আমি যে না খেয়ে থাকতে পারতাম না। আমি খেতে খুব ভালোবাসতাম, এটা নিয়ে খুব বাজেভাবে আমাকে অপমান করত। কথায় কথায় আমাকে তো মোটা হাতিও বলতো। এর মধ্যে সে পরকীয়ায় জড়িয়ে পড়ল বিভিন্ন মেয়েদের সাথে। তাদের সাথে খুব খোলামেলা কথা বলতো। আমি যখন এসব জানতে পারি এবং সব প্রমাণসহ তাদের পরিবারের কাছে এই বিষয়টাকে উপস্থাপন করি, তারপরও সে সব কিছু অস্বীকার করে। এভাবেই দিন যেতে থাকে। আমাকে নিয়ে তার অবহেলা চরম পর্যায়ে যেতে থাকে। তাকে দিনের পর দিন বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলতে দেখতাম। এমনকি আমার নামে তাদের কাছে খুব বদনামও করত। আমি দেখতে ভালো না, আমার পরিবার ভালো না, আরও কত কি। অথচ তার পরিবারও জন্য আমি আমার বাবার বাড়ি থেকে গরুর দুধ থেকে শুরু করে মাসকাবারি বাজার পর্যন্ত সব কিছুই এনে দিতাম, যদি একটু সুখে থাকতে পারি। কিন্তু যদি নসিবে সুখ না থাকে তাহলে কি আর করা। এভাবেই দিন যেতে থাকে, আর তার সাথে সাথে তার পরিবারের লোকজনও আমার সাথে অবহেলা করতে শুরু করে। অথচ আমি তাদের জন্য সব কিছু করতে রাজি আছি। তারা কিন্তু আমার এই খারাপ সময় কখনো একটু সাপোর্টও করেনি বা আমার পাশেও দাঁড়ায়নি। সে তার পরিবারকে মেয়ে দেখতে বলে, সে নাকি আবারও বিয়ে করবে। এখন একটাই দোষ দিতে থাকে আমি নাকি খুব মোটা, আমার ওজন অনেক বেশি, আমার ওজন ৭৫ কেজি। সে আমার নামে বিভিন্ন মানুষের কাছে খারাপ খারাপ কথা বলতো। এদিকে তার পরিবারও তার জন্য মেয়ে দেখতে শুরু করে। আমি খুব ভেঙে পড়ি। আমি তার পা ধরে সংসারটা ভিক্ষা চেয়েছিলাম। সে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আমি আসতে চাইনি, কিন্তু খুব বাজে ব্যবহার আর মেরে আমাকে পাঠিয়ে দেয়। এত কিছুর পরেও আমি আবার ফিরে যাই, কিন্তু তার পরিবার বা সে বাড়ির দরজাটা পর্যন্ত খোলেনি। যাদের জন্য এত পরিশ্রম করেছি, যাদেরকে এত কিছু খাইয়েছি, তারাও আমার সাথে বেইমানি করলো। আমি বাধ্য হয়ে সেখান থেকে আবার ফিরে আসি আমাদের বাড়িতে। তাকে বিভিন্ন নাম্বার থেকে কল করার চেষ্টা করি, যোগাযোগ করার চেষ্টা করি। সে কথা বলতো না, খুব গালাগালি করতো, অনেক বাজে ব্যবহার করতো। অনেক চেষ্টা করেও শেষ রক্ষাটা করতে পারিনি।